2008 সালের 12 ফেব্রুয়ারি দামেস্কের একটি অভিজাত বাড়িকে কেন্দ্র করে বহু লোক দাঁড়িয়ে। অপরাহ্নের শেষ পর্যায়ে তারা দেখল যে একটি মিৎসুবিশি পাজেরো সুভ গাড়ি ওই ভবনটির সামনে পার্ক করা। কালো স্যুট পরা এবং কালো দাড়ি সুন্দর করে কাটা লোকটি গাড়ি থেকে বেরিয়ে ওই বাড়িতে ঢুকলেন। তার সাথে কোনো বডিগার্ড ছিল না। ওই বাড়ির সামনে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দারা ক্ষুদ্রাকৃতি ট্রান্সমিটারে বলছে যে ওই লোকটি দামেস্কে এসেছে এবং একটি ফ্ল্যাটের দিকে যাচ্ছে। গোয়েন্দারা জানে যে কালো স্যুট পরা লোকটির প্রেমিকা ওই বাড়িতে থাকেন এবং তার সাথে গোপন সাক্ষাতের জন্য তার আগমন। ভদ্রলোকের হাতে একটা গিফট বক্স। মেজবান মহিলা কয়েকদিন আগে তার 30তম জন্মদিন পালন করেছেন। প্রেমিক ওই বিলাসবহুল ফ্ল্যাটে কয়েক ঘন্টা কাটান। এই বাড়ির সাথে সফল ব্যবসায়ী এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের কাজিন রামি মাকলাউফের একটা সম্পর্ক রয়েছে। রাত 10টা বাজার কিছু আগে কালো কোট পরা আগন্তুক ওই বাড়ি ত্যাগ করেন এবং নিজের গাড়িতে ওঠেন। তিনি এখন ফরেন একটি হাউসে, যেখানে তার সঙ্গে বৈঠক হবে ইরান, সিরিয়া এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতদের সঙ্গে। লন্ডনের সানডে এক্সপ্রেস পত্রিকা জানায়, গোয়েন্দারা ওই দিন ভদ্রলোকের বেশ কয়েকটা ছবি তোলা মোবাইলের ফোনের মাধ্যমে, কেননা পরবর্তীতে যাচাই ও জবাবদিহির জন্য এই ছবির প্রয়োজন হতে পারে। গোয়েন্দারা আগন্তুকের প্রতিটি পদক্ষেপের বলতে গেলে ধারা বিবরণী দিয়ে যাচ্ছিল। মোসাদ গোয়েন্দারা তেল আবিবেও এই খবর প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল। দামেস্কে তো বটেই, মোসাদ জুড়ে এই ঘটনায় একটা অস্থিরতা সৃষ্টি হল। তেল আবিবে মোসাদ প্রধান দাগানের অফিসে অন্যান্য বিভাগীয় গোয়েন্দা প্রধানরা উপস্থিত হন। সেখানে আরও কিছু যন্ত্রপাতি বসিয়ে আগন্তুকের আসা যাওয়া প্রকৃত সময় রেকর্ড করা হয়। ভদ্রলোক গাড়ি চালানো শুরু করলেন। এই খবরও মিনিয়েচার মাইকে করে যথাস্থানে জানিয়ে দিল গোয়েন্দারা। সিলভার পাজেরোর ওই ভদ্রলোকের নাম ইসাদ মুগনিয়া। তার জীবনের সাথে বহু আগে থেকেই জড়িয়ে আছে অনেক রক্তাক্ত ইতিহাস। 2001 সালের নভেম্বরে সুপরিচিত টুইন টাওয়ার হামলার জের ধরে এফবিআই একটি বিশালাকার পোস্টার ছেপেছিল। সেই পোস্টারে বিশ্বের মোস্ট ওয়ান্টেড 22 জন সন্ত্রাসীর নামও ছাপা হয়েছিল। পোস্টারে এফবিআই, যুক্তরাষ্ট্রের সেন্ট স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের লোগো ছিল। প্রথম নামটি ছিল সর্বোচ্চ ভয়ানক। তার জন্য পুরস্কার ঘোষণা করা হয় $50 লাখ। টুইন টাওয়ার ধ্বংসের আগেই মার্কিনীদের হত্যার ব্যাপারে তার ভূমিকায় ছিল সর্বোচ্চ বেশি। কোনো জীবিত সন্ত্রাসী এত বেশি মার্কিন হত্যায় জড়িত ছিল না। যেমন ইসাদ মুগনিয়ারের নেতৃত্বে লেবাননের বেইরুটে মার্কিন দূতাবাসে যে হামলা হয় তাতে 63 জন নিহত হয়। 1938 সালের 23 অক্টোবর বেইরুটের মেরিন সদর দপ্তরের হামলায় 241 জন নিহত হয়। এটাই ছিল বেইরুটের ফ্রেঞ্চ প্যারাটুপার সদর দপ্তরের হামলায় 58 জন নিহত হয়। সিআইএ কর্মকর্তা উইলিয়াম বাকলেকে অপহরণ ও হত্যার সাথেও মুগনিয়া জড়িত। কুয়েতে বেশ কয়েকবার মার্কিন দূতাবাসে হামলা হয়। বিএড ব্লিউড এয়ারলাইন ও দুটি কুয়েত এয়ারলাইনের 2টি প্লেন ছিনতাই, জাতিসংঘের পর্যবেক্ষক কর্নেল হিগিংসকে হত্যা, সৌদি আরবে 20 জন মার্কিন সৈন্যকে ম্যাসাকারের সঙ্গেও ইমাদ মুগনিয়া জড়িত ছিলেন। মুগনিয়ার অপরাধ কর্মের তালিকা যখন ইসরায়েলে পাঠানো হলো, মোসাদ তার সাথে আরও কিছু যোগ করল। 1983 সালের 4 নভেম্বর লেবাননের আইডি এক সদর দপ্তরের হামলায় 60 জন নিহত হয়। 1985 সালের 10ই মার্চ আইডিএফ কনভয়ের ওপর হামলায় 8 জন নিহত হয়। মেতুল্লাহ সেই হামলার সঙ্গে যুক্ত।
1992 সালের 17 মার্চ আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাসে বোমা হামলায় নিহত হয় 29 জন। 1994 সালে 18 জুলাই বুয়েনোস এয়ার্সে ইহুদি কমিউনিটি সেন্টারে হামলায় 86 জন নিহত হয়। তালিকা আরও দীর্ঘ। হারভোভ সীমান্তে 3 জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যা, ইসরায়েলি ব্যবসায়ী এল হানানকে অপহরণ, কিবুটুজ মাটজুবায় বোমা হামলা, রেগেট নামে এক ইসরায়েল সেনাকে হত্যার সঙ্গে তারা জড়িত। ইসরায়েল লেবানন সীমান্তে গোল্ড ওয়াসারের ঘটনার দ্বিতীয় লেবানন যুদ্ধের অবতারণা হয়। ইসাদ মুগনিয়ার উল্লেখিত সবগুলো হামলার সঙ্গেই যুক্ত। তাকে ভূতের সঙ্গে তুলনা করা হয়, কেননা তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজধানীতে সারাক্ষণই যাতায়াত করে থাকেন। তিনি ফটোগ্রাফারদের সব সময় এড়িয়ে চলেন, কোথাও সাক্ষাৎকার দেন না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তার কর্মকাণ্ড সম্পর্কে সবকিছু অবহিত, কিন্তু তার অবয়ব, তার অভ্যাস ইত্যাদি সম্পর্কে তেমন কিছুই জানে না। তারা শুধু জানে মুগনিয়ারের জন্ম দক্ষিণ লেবাননের একটি গ্রামে। 1962 সালে তার জন্ম। তার সম্পর্কিত টুকরো টাকরা খবর থেকে জানা যায় তার বাবা ছিলেন নিবেদিত প্রাণ শিয়া। কিশোর বয়সে মুগনিয়া বেইরুটে চলে যান এবং দারিদ্র্যপীড়িত এলাকায় বেড়ে ওঠেন। পিএলও সম্পর্কিত ফিলিস্তিনিদের বসবাস ওই এলাকায়। তিনি হাই স্কুলে থাকতেই ঝরে পড়েন এবং পরবর্তীতে ইয়াসির আরাফতের ডেপুটি আবু আয়াদের দেহরক্ষী হিসাবে নিয়োগ লাভ করেন। 1982 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের সূচনা ঘটে। ইসরায়েলের ভাষায় অপারেশন পিস ফর গ্যালিলি ছিল এই যুদ্ধ বা অভিযানের নাম। ইসরায়েল লেবাননে ঢুকে পিতলকে ধ্বংস করে। ইয়াসির আরাফত সহ পিএলওর জীবিত সদস্যরা পালিয়ে টিউনিশিয়া চলে যান। মুগনিয়া কিছুটা পেছনে থাকার ফন্দি করেন এবং হেজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের প্রথম গ্রুপে যোগদান করেন। হেজবুল্লাহর অর্থ হল আল্লাহর দল। 1982 সালে প্রতিষ্ঠিত এই দলটি মূলত শিয়া সন্ত্রাসীদের চরমপন্থী দল। লেবাননে ইসরায়েল আগ্রাসনের প্রেক্ষাপটে এটি প্রতিষ্ঠিত হয়। আয়াতুল্লাহ খামেনির উৎসাহে এবং ইরানের রেভলিউশনারি গার্ডের অস্ত্র ও অর্থায়নে এই সংগঠনটি গড়ে ওঠে। হিজবুল্লাহ অবশেষে ইসরায়েলের জাত শত্রুতে পরিণত হয়। প্রতিষ্ঠার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং মুগনিয়ার যোগদান এই বর্ধনশীল গ্রুপের জন্য একটা বিরাট প্রাপ্তি। পর্দার আড়ালে থাকার পক্ষপাতী মুগনিয়া গোপনে অভিযান চালাতেই আগ্রহী। তার সম্পর্কে খণ্ড খণ্ড যে তথ্যাদি পাওয়া যায় তার কিছু আবার স্ববিরোধী। একটা সূত্র মতে মুগনিয়া হিজবুল্লাহর আধ্যাত্মিক নেতা শেখ ফাদাল্লার দেহরক্ষী ছিলেন। আর এক সূত্রের দাবি তিনি হিজবুল্লাহর অপারেশন বিভাগের প্রধান ছিলেন। কারো মতে তিনি হিজবুল্লাহর ব্রেন এবং হিজবুল্লাহর ঝুঁকিপূর্ণ অভিযানগুলোতে প্রচুর সংখ্যক লোক নিহত হন। এত বড় নেতা হওয়া সত্ত্বেও মুগনিয়া কখনো টিভিতে আসেনি, আবার ঘৃণা ভরা বক্তৃতাও দেননি। কিন্তু বাস্তবতা হলো মুগনিয়া হিজবুল্লাহর বর্তমান প্রধান শেখ নাসারুল্লাহর, যিনি বহুভাষী এবং বাকপটু, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। অত্যল্প সময়ে মুগনিয়া বিশ্বের সবচেয়ে দক্ষ এবং অধরা নেতায় পরিণত হন। একসময় কার্লোস যেমন দুর্ধর্ষ ছিলেন, এমনকি ওসামা বিন লাদেনের চেয়েও তিনি ভয়ঙ্কর। মুগনিয়াকে যেমন নিষ্ঠুর প্রকৃতির বলা হয়, তেমনি তিনি একজন সৃজনশীল সন্ত্রাসীও। তার উত্থানটা ঘটে হঠাৎ করে, বিশেষ করে তার পরিকল্পনা ও কমান্ডেই লেবাননে ব্যাপক ধ্বংসলীলা সংঘটিত হয়। আর ইসরায়েলের পিস ফর গ্যালিলি অভিযানের পরই তার কার্যক্রম অতিমাত্রায় চোখে পড়ে। তার বয়স যখন মাত্র 21, অর্থাৎ 1983 সালের অক্টোবর, তখন তিনি বিস্ফোরক বোঝাই ট্রাক পাঠিয়েছিলেন। আত্মঘাতী বোমাবাজরা এই ট্রাক চালিয়েছিল। এই ট্রাক পাঠানো হয়েছিল বেইরুটের আমেরিকান মেরিনে এবং ফ্রান্সের প্যারাট্রুপার সদর দপ্তরে। এর কিছুদিন পরে অনুরূপ একটি ট্রাক তিনি পাঠিয়েছিলেন টায়ারের আইডি সদর দপ্তরে। 22 বছর বয়সে তার নেতৃত্বে কুয়েতের দেয়াল ঘেরা মার্কিন দূতাবাসে আক্রমণ চালানো হয়। এরপরই কুয়েতে তিনি প্রথম বিমান ছিনতাই করেন। প্রতিটি অভিযানের পরই অকুস্থল থেকে তিনি পালিয়ে যান। 23 বছর বয়সে মুগানিয়া টিউবলিউয়ের বিমান ছিনতাই করেন। এথেন্স থেকে বিমানটি রোম যাচ্ছিল।
বিমানের চালককে প্লেনটি বেইরুট বিমানবন্দরে অবতরণে বাধ্য করেছিলেন। তার আঙুলের ছাপ দেখে পরে তা নিশ্চিত হয়। এরকম আরও বহু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। তার ব্যক্তিজীবন সম্পর্কে জানা যায় খুবই কম, তবে তিনি তার কাজিনকে বিয়ে করেন এবং এক ছেলের ও এক মেয়ের বাবা। জীবনের শুরুতেই তিনি উপলব্ধি করেন যে পশ্চিমা গোয়েন্দারা তার মুন্ডু নিতে আগ্রহী, ফলে বরাবরই তিনি ব্যক্তিগত জীবন তেমন প্রকাশ করতেন না। লিবিয়ায় তিনি প্লাস্টিক সার্জারি করেন, দাড়ি রাখেন। মুগনিয়ার ছবিও দুর্লভ, একটি মাত্র নিশ্চিত ছবি পাওয়া গেছে তার, মোটা দাড়িওয়ালা, চোখে চশমা ও মুখোশের মতো একটা টুপি পরা। তার পরিচয়ও পশ্চিমা গোয়েন্দারা সঠিকভাবে সংগ্রহ করতে পারেনি। যেমন FBI বলছে তার জন্ম লেবাননে, ভাষা আরবি, চুল ও দাড়ি বাদামি, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 60 কেজি ইত্যাদি। তবে মুগনিয়ারের ক্ষেত্রে গোয়েন্দাদের সর্বসম্মত সিদ্ধান্ত হল তিনি সুচারুভাবে নিজেকে রক্ষায় সক্ষম। মুগানিয়া বোমাবাজি ছিনতাইয়ের যত ঘটনা সফলভাবে ঘটিয়েছেন, হিজবুল্লাহ মধ্যে তিনি তত বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। সাহসিকতা ও সফিস্টিকেশনের জন্য তিনি প্রসিদ্ধ। অভিযানে তিনি বরাবর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ফলশ্রুতিতে হিজবুল্লাহ পশ্চিমাদের কাছে একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। তার ক্ষমতা যত বৃদ্ধি পেয়েছে ততই তিনি ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দাদের টার্গেটে পরিণত হয়েছেন। মুগানিয়া তা অনুভব করেই সকলকেই সন্দেহের চোখে দেখেন, এমনকি তার আস্থাভাজনদের ওপরও তার নজরদারি রয়েছে। এ কারণে বডিগার্ড তিনি প্রায় বদলান। পরপর 2 রাত্রি তিনি কোথাও ঘুমান না। বেইরুত, দামেস্কে ও তেহরানে তার যাওয়া আসার ব্যাপারটি গোপনীয়তার মধ্যে প্রতিপালিত হয়। মোসাদ ও পশ্চিম গোয়েন্দারা তার যে প্রোফাইল বানিয়েছে তাতে তাকে নিঃসঙ্গ, ক্যারিসম্যাটিক, আবেগপ্রবণ ও সর্বশেষ ইলেকট্রনিক সামগ্রী সম্পর্কে সম্যক অভিহিত বলে উল্লেখ করেছেন। চেহারা ও গেট আপ বদলাতে তার জুড়ি নেই, তাই তো ইসরায়েলের গোয়েন্দারা তার প্রাণকে কই মাছের প্রাণ বলে থাকে। সাবেক গোয়েন্দা ডেভিড বার্কাই লন্ডনের সানডে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা তাকে 80-র দশকের শেষ দিক থেকেই ঝেড়ে ফেলতে চেয়েছি, কিন্তু পারিনি। তার জীবন বৃত্তান্ত প্রতিনিয়ত পাল্টিয়ে চলেছে গোয়েন্দারা। সত্যি বলতে কি, তার কোনো দুর্বল জায়গা নেই। মেয়ে মানুষ, টাকা পয়সা, মাদক, কোনো ব্যাপারেই কোনো দুর্বলতা নেই। মুগানিয়াকে আটকের অভিযান বেশ পুরনো। 1988 সালে প্যারিসে এয়ারপোর্টে স্টপ ওভারের সময় ফ্রেঞ্চ সরকার তাকে আটক করতে পারত। CIA ফ্রান্স সরকারকে প্যারিসে তার অবস্থানের কথা জানিয়েছেন। তার ছবি, তার জাল পাসপোর্ট সম্পর্কে CIA তথ্য দিয়েছেন, কিন্তু ফ্রান্স সরকার তাকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছিল, কেননা ওই সময় লেবাননে ফরাসি জিম্মিদের মুক্ত করা নিয়ে আলোচনা চলছিল। তাকে আটক করলে জিম্মিদের হত্যা করা হতো। ফলে ফ্রান্স সরকার তার প্যারিসে উপস্থিতির বিষয়টি ইগনোর করে। 1986 সালে মার্কিন গোয়েন্দারা তাকে ইউরোপ এবং 1995 সালে সৌদি আরব তাকে গ্রেপ্তারের চেষ্টা চালালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই সময়কালে মুগানিয়া আর্জেন্টিনায় ইসরায়েলীয় ইহুদি নিধনে খুব তৎপর ছিলেন। এই দফায় দফায় তার নারকীয় কর্মকাণ্ডের বিশাল বর্ণনা দেওয়া যায়। এই সময়কালে মুগানিয়া ইরানে দীর্ঘ সময় অতিবাহিত করেন। শেখ আল মুসাইয়াকে হত্যার পর ইসরায়েল তাকে ইরানে ঢুকেও হত্যা করতে পারে বলে তার আশঙ্কা হয়। তেহরানে মুগানিয়া একটি অপারেশনাল টিম তৈরি করেন হিজবুল্লাহ যোদ্ধা ও ইরানের গোয়েন্দা বাহিনীর লোকদের নিয়ে। রেভলিউশনারি গার্ডের প্রধান এবং মুগানিয়ার বন্ধু মোহসেন রিয়াজি এবং গোয়েন্দা মন্ত্রী আল কাল্লা রিয়ান ছিলেন এই টিম গঠনে তার সহযোগী। এই টিম বুয়েন্স আয়াসে মারাত্মক 2টি অভিযান পরিচালনা করে। এই অভিযানের ফলে মুগানিয়া ইসরায়েলের প্রধান শত্রুতে পরিণত হয়। আসলে কর্মকাণ্ডের মাধ্যমে মুগানিয়া তার মৃত্যুকে নিজেই আহ্বান করেন। 1994 সালের ডিসেম্বরে মুগানিয়াকে বেইরুটে দেখা যায়। এই সময় তিনি এক হামলা থেকে বেঁচে যান। এই হামলায় মুগানিয়ার ভাই ফুয়াদ মুগানিয়া নিহত হন। মুগানিয়া সেখানে যাওয়ার কথা থাকলেও তিনি তার মত বদলান, ফলে তিনি প্রাণে বেঁচে যান। কই মাছের প্রাণ আর কাকে বলে। এই ঘটনার পর হিজবুল্লাহকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বহু লোককে গ্রেপ্তার করে। মোসাদের সহযোগী মনে করে বহু লোককে গ্রেপ্তার করা হয়, কিন্তু হামলার মূল নায়ক ছিলেন আহমেদ হালেক নামে এক ব্যক্তি। পুলিশের ভাষ্যমতে হালেক এবং তার স্ত্রী ফুয়াদ মুগানিয়ার স্টোরের লাগোয়া একটি গাড়ি পার্ক করেন। হালেক দোকানে ঢোকেন নিশ্চিত হওয়ার জন্য যে
ফুয়াদ সেখানে রয়েছে কিনা। ফুয়াদ সেখানে ছিলেন এবং হালেক তার সাথে করমর্দন করেই গাড়িতে ফিরে আসেন। তারপর বোমাটা সক্রিয় হয়। লেবাননের পত্রিকা আল সাকির বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে ছাপে যে হালেক সাইপ্রাসে মোসাদের পদস্থ কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করেছেন এবং মোসাদের কাছ থেকে $1,00,000 গ্রহণ করেন। মোসাদের একজন হালেককে শিখিয়ে দিয়েছিল কিভাবে বোমাটি সক্রিয় করতে হয়। পরবর্তীতে হালেকের প্রাণদণ্ড হয়। এবারও মুগানিয়া বেঁচে যান। এদিকে গুজব রটে যে মুগানিয়া হিজবুল্লাহর প্রধান হতে যাচ্ছেন। শেখ নাসারুল্লাহর স্থল অভিষিক্ত হচ্ছেন তিনি। তার মূল যোগাযোগ ছিল ইরানের গোয়েন্দা বিভাগ ও আল কুদস ব্রিগেডের সাথে। বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায়ের সঙ্গে আল কুদস যোগাযোগ রক্ষা করে চলে। ইরান নিয়ন্ত্রিত সন্ত্রাসী সংগঠনের সাথেও তারা যুক্ত। মুগানিয়া উচ্চতর পদে আসীন হওয়ার সম্ভাবনা, তার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। এই সময় গুজব রটে যে মুগানিয়া আরেকবার প্লাস্টিক সার্জারি করে তার চেহারা বদলেছেন। ইউরোপীয় সূত্র মতে দ্বিতীয় লেবানন যুদ্ধ শেষে লেবাননে বসবাসরত বেশ কিছু ফিলিস্তিনিকে মোসাদ তাদের দলে ভিড়িয়ে নেয়। এরা ছিল হিজবুল্লাহ বিরোধী। এর মধ্যে মুগানের গ্রামের একজন ছিল, সে আবার মুগানিয়া কাজিন। তার ভাষ্য, মুগানিও যে চেহারায় ইউরোপে যায়, লেবাননে ফিরে আসে ভিন্ন এক চেহারায়। মোসাদের জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জে পরিণত হল। ইউরোপ জুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করল। অভাবনীয় ঘটনা ঘটে বার্লিনে। ব্রিটিশ লেখক গর্ডন থমাস লিখেছেন, বার্লিনে নিযুক্ত মোসাদের আবাসিক গোয়েন্দা রেউভেনের সাথে এক জার্মান ইনফরমারের সাক্ষাৎ ঘটে। এই সোর্স সাবেক পূর্ব বার্লিনের লোকদের সাথে ব্যাপক যোগাযোগ রাখতেন। ওই ইনফরমার জানান, মুগানিয়া সম্প্রতি বেশ কয়েকবার প্লাস্টিক সার্জারি করেছেন। এর ফলে তাকে আর চেনা যায় না। এই সার্জারি হয়েছে স্টাসি নাম একটি ক্লিনিকে। এই সময়ের মালিকানা ছিল সাবেক পূর্ব জার্মান গোয়েন্দা বিভাগের হাতে। স্টাসি তাদের নিজস্ব লোকদের প্রয়োজনে চেহারা বদলে দেয়। পূর্ব জার্মানির বহু গোয়েন্দা ও সন্ত্রাসীকে এভাবে চেহারা বদল করে পশ্চিমে মিশনে পাঠাতে হতো। ব্যাপক দর কষাকষি ও লেনদেনের পর মোসাদ গোয়েন্দারা রেউভেনে ওই জার্মান সোর্সকে ভালো টাকা দিতে রাজি হন। এরপর জার্মান সোর্স মুগনিয়ার 34টি আপডেট ছবির একটা ফাইল রেউভেনকে দেন। এরপর এই ছবি নিয়ে মোসাদ প্রধান দাগান তার দলবল নিয়ে গবেষণায় বসেন। ছবিগুলো পরীক্ষাকালে দেখা যায় মুগানিয়া তার চোয়ালের প্লাস্টিক সার্জারি করেছেন। তার চোয়ালের নিচের অংশ কাটা হয়েছে, তার চেক লাইন সংকীর্ণ করা হয়েছে। ফলে তাকে এখন আরও ইয়ংও মনে হয়। সামনের দিকের অনেকগুলো দাঁত ফেলে দিয়ে সেখানে কৃত্রিম দাঁত বসিয়েছেন। সে দাঁত আবার বিভিন্ন শেপের। চোখও বাদ যায়নি। চুল রং করে পাকিয়েছে, আই গ্লাস ফেলে দিয়ে কন্ট্যাক্ট লেন্স বসিয়েছেন। অর্থাৎ এক নতুন চেহারায় রূপান্তরিত হয়েছে মুগানিয়া। জার্মান ইনফরমারের কাছ থেকে 80 সালের পরের মুগানিয়ার যত ছবি সংগ্রহ করা হয়েছিল সেগুলো এখন অপাঙ্কেয় হয়ে গেছে। বিদেশি সূত্র মতে মোসাদ অতঃপর মুগানিয়াকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে। দাগান তার সেরা লোকদের এ কাজে ডাকেন। কায়সাইবার প্রধান কিডন টিমের কমান্ডার সহ যারা মুগানিয়ার ফাইল দেখতেন তেমন সব কয়েকজন সিনিয়র কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয় অমুসলিম কোনো দেশে মুগনিয়ারকে হিট করা যাবে না, কেননা তিনি পশ্চিমের দেশগুলোতে খুব বেশি যাতায়াত করেন না। একমাত্র ইরান ও সিরিয়ায় ভ্রমণে তিনি অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইরান ও সিরিয়ায় মুগনিয়ারকে হিট করা বেশ ঝুঁকিপূর্ণ কাজ। একথা সত্য। অতীতে ইসরায়েল আরব দেশসমূহে অভিযান পরিচালনা করেছে, বেইরুটে অভ্যুত্থান ঘটিয়েছে। ইসরায়েলি কমান্ডো টিউনেশিয়ায় অভিযান চালিয়েছে। টিউনেশিয়ার মাটিতে তারা নেতা আবু জিহাদকে হত্যা করেছে। সমস্যা হলো তেহরান ও দামেস্ক অনেক বেশি সন্দেহপ্রবণ ও ঝুঁকিপূর্ণ। বেইরুট অথবা টিউনেশিয়ার চেয়ে সিরিয়া ও ইরানের সমরশক্তিও বহুগুণ বেশি। এদিকে মোসাদ প্রধান দাগান জানেন, যদি এই অভিযান সফল হয় তার প্রভাব পড়বে সুদূর প্রসারী। ভয়ঙ্কর সন্ত্রাসী মুগানিয়ারকে দামেস্কে হত্যা করা হলে প্রমাণিত হবে মোসাদের হাত খুব লম্বা। এর ফলে ইসরায়েল বিরোধী সব নেতারা নিরাপত্তাহীনতায় যেমন ভুগবে, তেমনই কনফিউশনও বহুগুণ বাড়বে।
ছড়িয়ে পড়বে আতঙ্ক। লন্ডন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ভাষ্য হল, মোসাদের সদর দপ্তরে সবার মাধ্যমে যে পরিকল্পনা গৃহীত হয় তা মূলত 2008 সালের 12ই ফেব্রুয়ারি মুগানিয়ার দামেস্কে আসাকে কেন্দ্র করে। যদি তিনি না আসেন, প্রকৃতপক্ষে ওই দিন তার আসার কারণ হল ইরানের বিপ্লব দিবসকে সামনে রেখে সিরিয়া ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। অতঃপর মুগানিয়ার আসার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা পরীক্ষা নিরীক্ষা হলো। সিদ্ধান্ত হয় মুগানিয়ার গাড়ির গা ঘেঁষে একটা সুসজ্জিত গাড়ি রাখা হবে। মোসাদ অতঃপর দেশ বিদেশের নানা গোয়েন্দা সূত্র থেকে মুগনিয়ার আগমন নিয়ে বিস্তারিত রিপোর্ট সংগ্রহে মরিয়া হয়ে উঠল। যদি তিনি আসেনি, তাহলে কোন পরিচয় তিনি মুখ্য করে দেখাবেন, তার গাড়িটি কেমন হবে, তিনি কোথায় অবস্থান করবেন, তার সফর সঙ্গী কে হবেন, এ নিয়ে ভেবে ভেবে মোসাদের লোকজনের গলদঘর্ম হওয়ার উপক্রম। সিরিয়া ও ইরানের কর্মকর্তাদের সাথে পূর্ব পরিকল্পিত বৈঠকটি কখন শুরু হবে এ নিয়ে মোসাদের কম দুশ্চিন্তা ছিল না। তার আগমনের বিষয়টি কি সিরিয়া কর্তৃপক্ষকে জানানো হবে? হিজবুল্লাহ নেতারা কি তার আগমনের ব্যাপারে কিছু জানে? এরকম কিছু প্রশ্ন আলোচিত হয়। মুগানিয়ারকে একেবারে শেষ করে দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি একটি বিশ্বস্ত সূত্র থেকেও জানা যায়। সূত্রটি মুগানিয়ার দামাস্কে আসার বিষয়টি নিশ্চিত করে। এই তথ্য যে সঠিক তারও সত্যতা মিলে যায়। লেবাননের পত্রিকা এল বালাদো সত্যতা নিশ্চিত করে। গোয়েন্দা সংস্থা কায়েসারের মেশিনপত্র প্রয়োজনীয় পয়েন্টে বসানো হয়েছিল। কিরণ টিম দামেস্কে এসে পৌঁছেছে। সিরিয়ার রাজধানী থেকে ইসরায়েলি গোয়েন্দারা ব্যাপক পরিমাণ বিস্ফোরক চোরাই পথে সংগ্রহ করে ফেলেছে। অবশেষে মোসাদ জানতে পারল মুগানিয়ারকে নিয়ে বিস্ফোরক একটি খবর। মোসাদের এক গুরুত্বপূর্ণ সদস্য জানায়, মুগানিয়া যখনই দামাস্কে আসেন তার মিস্ট্রেসের সাথে সাক্ষাৎ করেন। এই প্রথমবারের মতো মোসাদ জানতে পারল মুগানিয়ার একটি গোপন জীবন রয়েছে। এই সুন্দরী রমণী শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাটে মুগানিয়ার সাথে সাক্ষাৎ করেন। সুন্দরী মুগানিয়ার আগমনের সংবাদ অবশ্যই আগেভাগে জানেন। বেইরুটে অথবা তেহরান থেকে এই খবর এসেছে। মুগানিয়া তার প্রিয় বান্ধবীর কাছে যখন যান, তখন তার ড্রাইভার বা দেহরক্ষী কিছুই থাকে না। বিভিন্ন স্থানে দায়িত্বরত গোয়েন্দাদের বার্তা দিয়ে তাদের সতর্ক করা হয়। এবারও কি মুগানিয়া তার প্রেমিকার বাড়িতে যাবেন? বাড়ির মালিক কি জানেন যে মুগানিয়া আসছেন? অভিযানের প্রাক্কালে হিট টিমের সদস্যরা দামেস্কে আসে। তারা সিরিয়ার রাজধানী দামেস্কে আসে ইউরোপের ভিন্ন ভিন্ন দেশ থেকে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ভাষ্য অনুযায়ী হিট টিমে ছিল 3 জন। একজন এল এর প্যারিস থেকে, দ্বিতীয় জন আসেন ব্রিটেন থেকে এবং তৃতীয় জন আসেন আম্মান থেকে রয়্যাল জর্ডানিয়ান প্লেনে। কাগজপত্র জাল করে ব্যবসায়ী হিসেবে তারা দামেস্কে ঢোকেন। 2 জন গাড়ির ব্যবসায়ী, আরেকজন ট্রাভেল এজেন্টের পরিচয় দেন। আসার সময় তারা ডিক্লারেশন দেয় স্বল্প সময়ের ভ্যাকেশনে তারা সিরিয়া এসেছে। ফলে ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি। তারা শহরে বিচ্ছিন্নভাবেই ছিল। যখন দেখল কেউ তাদের ফলো করছে না, তখন তারা একত্রে মিলিত হয়। তারা তাদের কয়েকজন সহযোগীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা আবার এসেছে বেইরুট থেকে। তাদের একটি গ্যারেজ নিয়ে যাওয়া হয়। সেখানে একটা ভাড়া গাড়ি অপেক্ষমান ছিল। এর সাথে ছিল বিস্ফোরক। 3 গোয়েন্দা ওই গ্যারেজে নিজেদের লুকিয়ে রাখে। বিস্ফোরক প্রস্তুত করে ভাড়া করা গাড়িতে তা তোলা হয়। এই বিস্ফোরণের সাথে চার্জ তখনও জুড়ে দেওয়া হয়নি। মোসাদের আরেকটি টিম বেইরুট থেকে মুগানিয়ারের আগমনের অপেক্ষায় ছিল। তাদের কাজ ছিল মুগানিয়ার বান্ধবীর বাড়িতে তিনি ঢুকলেন কিনা তা লক্ষ্য রাখা এবং তার ওই গাড়ি ত্যাগের ব্যাপারে রিপোর্ট করা। এই টিমটি মুগানিয়ারকে যথার্থভাবে ফলো করে। মুগানিয়া যে মিটিংয়ে গেছেন সে তথ্যও তারা জানায়। যেসব লোকের সাথে মুগানিয়া বৈঠক করেন তাদের মধ্যে ছিলেন দামেস্কে ইরানের নতুন রাষ্ট্রদূত এবং সিরিয়ার সর্বোচ্চ মূল্যবান ব্যক্তি জেনারেল মোহাম্মদ সুলাইমান।
জেনারেল সুলাইমান ইরান ও সিরিয়া থেকে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রধান ব্যক্তি। সিরিয়ার পরমাণু কেন্দ্র স্থাপনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি এই ঘটনার পরে মাত্র 6 মাস বেঁচেছিলেন। এক ডিনারের পার্টিতে মোসাদের লোকজন তাকে গুলি করে হত্যা করে। যে স্থানে মুগানিয়ার ইরান ও সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে, তার কাছেই ইরানের সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে ইরানের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান নির্ধারিত ছিল। মুগানিয়া ওই উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দামেস্ক ছেড়ে যেতে মনস্থ করেন। 12 ফেব্রুয়ারি মোসাদ টিম পূর্ব পরিকল্পিত অবস্থানে ছিল। মুগানিয়ার বান্ধবীর বাড়িকে কেন্দ্র করে ওয়াচার টিমও অবস্থান নেয়। এটাই মুগানিয়ার প্রথম গন্তব্যস্থল। অপরাহ্নে গোয়েন্দারা জানায় যে মুগানিয়া তার প্রেমিকার বাড়িতে। এক পর্যায়ে তারা আরও জানায় মুগানিয়া তার পরবর্তী গন্তব্যের জন্য তৈরি হচ্ছেন। গোয়েন্দারা আশা করছে এটাই হয়তো মুগানিয়ার শেষ যাত্রা। মুগানিয়ার পাজেরো যেখানে রাখা হতে পারে সেখানে একটা ঝকমকে গাড়ি আগে থেকেই রাখা ছিল। প্রতি মুহূর্তে মুগানিয়ার তথ্যাদি পাঠানো হচ্ছে বহু দূরে সিনিয়র গোয়েন্দাদের কাছে। ঝকমকে গাড়িটি যারা রেখেছিল তারা আর সেখানে নেই, বিমানবন্দরের দিকে চলে গেছে। এদিকে ইলেকট্রনিক সেন্সর মুগানিয়ার গাড়ি ফলো করে চলেছে। গাড়িটি থামল। মোসাদের এক সহযোগী মুগানিয়ার গাড়ির পাশে নতুন গাড়িটি নিয়ে রাখল। রাত 10টা বাজার সামান্য আগে ককর সৌকা এলাকা কাঁপিয়ে এক বিরাট বিস্ফোরণ ঘটল। ইরানি স্কুলের কাছে স্থানটি। স্কুলটি অবশ্য ফাঁকা ছিল। যা হোক, যে মুহূর্তে মুগানিয়া গাড়ি থেকে বেরোলেন তখনই তার পাশের গাড়িটি বিস্ফোরিত হয়। মুগানিয়া মারা যান। তার মৃত্যুতে হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ে শোকের ছায়া নেমে আসে। সিরিয়া সরকারের জন্য এটি একটি বড় ধাক্কা। মুগানিয়ার মৃত্যুর 6 মাস পর 2008 সালের নভেম্বরে লেবানন সরকার ঘোষণা করে তার মৃত্যুর নৈপথ্যে মোসাদের একটি গোয়েন্দা গ্রুপ কাজ করেছে। এই ঘটনায় 55 বছর বয়স্ক আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। $7,000 বেতনে আলী মোসাদের পক্ষে 20 বছর ধরে গোয়েন্দাগিরি করে আসছিল। সে মোসাদের হয়ে প্রায় সিরিয়া আসত। মুগানিয়াকে হত্যার কিছুদিন আগে ওই এলাকায় সে গিয়েছিল বলে অভিযোগ আনা হয়। লেবাননের গোয়েন্দারা আলীর কাছ থেকে অনেক যন্ত্রপাতি, ভিডিও, ক্যামেরা ইত্যাদি তার গাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে আলী স্বীকার করে যে মোসাদের নির্দেশ মতো ছবি তোলা, নজরদারি করা, মুগানিয়ার প্রেমিকার বাড়ি ও প্রতিবেশীর খোঁজ নেওয়ার দায়িত্ব সে পালন করেছে। ইসরায়েল মুগানিয়ার হত্যার সাথে তাদের যোগসূত্র থাকার কথা অস্বীকার করে, কিন্তু হিজবুল্লাহ মুগানিয়াকে শহীদ হিসাবে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হিজবুল্লাহর বক্তব্য খণ্ডন করে মুগানিয়াকে একজন ঠান্ডা মাথার খুনি হিসাবে অভিহিত করে। তার বিরুদ্ধে গণহত্যা সহ অসংখ্য হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে। মক্কোরাকাম মন্তব্য করেন, মুগানিয়াকে ছাড়াই বিশ্ব এখন অনেক ভালো আছে। বন্ধুরা, শুনছিলেন মোসাদ। এই বিশ্ববিখ্যাত বইটি লিখেছেন কায়কোবাদ মিলান। আমি পড়ে শোনালাম মোসাদের একটি রোমহর্ষক কাহিনী। বলা হয় মোসাদের ইন্টেল অনেক বেশি গভীরে। যারা মোসাদের শত্রু, ইসরায়েলের শত্রু, এবং যারা ইসরায়েলের মানুষদের ওপর অবিচার করেন, হত্যা করেন, মোসাদ তাদের ছাড়ে না। অসংখ্য ধন্যবাদ এই কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের অবস্থা। একদিকে ইরান আর একদিকে ইসরায়েল, এবং ইরানের অবশ্যই প্রক্সি টেররিস্ট গ্রুপ হিজবুল্লাহ, হামাস, হুথি। চলছে একটা যুদ্ধ সভ্যতার সঙ্গে সন্ত্রাসের। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলুন সবাই চেষ্টা করি পৃথিবীকে আরও একটু ভালো করার। ধন্যবাদ।